যেটা দেখতে চাচ্ছি যে আমরা কিছু অংশ পড়েছিলাম মনে হয়, এরকম একটা জিনিস দেখেছিলাম। এ পর্যন্ত মনে হয় আমরা আসছিলাম যে আসলে এটুকু কি দেখেছিলাম, খেয়াল করতে পারছো? না হয় আমরা প্রথম থেকে শুরু করি। ওকে, প্রথমে আজকে দেখো আমাদের আমরা যেটা পড়বো, ক্লাসিফিকেশন অফ ডেটা টাইপস, ডেফিনেশন, ক্লাসিফিকেশন অফ প্রাইমারি ডেটা, কনস্ট্যান্ট আর ক্লাসিফিকেশন অফ কনস্ট্যান্ট। এই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর জন্য এই যে ডেটা টাইপ, কি কি ডেটা ব্যবহার করা হয়, কি কি ডেটা ব্যবহার করা হয় সেই ডেটাগুলো আমরা দেখতে চাচ্ছি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি দেয়ার আর 4 টাইপস অফ ডেটা ইন সি ল্যাঙ্গুয়েজ। একটা হলো কি প্রাইমারি বা ফান্ডামেন্টাল অর বিল্ট ইন ডেটা। 2 নাম্বার হলো ইউজার ডিফাইন্ড ডেটা। 3 নাম্বার হলো ড্রাইভ ডেটা। 4 নাম্বার হলো এমটি ডেটা সেট। তাহলে 4টা ডেটার ক্লাসিফিকেশন আমরা দেখলাম, প্রাইমারি ডেটা বা ফান্ডামেন্টাল ডেটা, ইউজার ডিফাইন্ড ডেটা, ড্রাইভ ডেটা, আর একটা হলো এমটি ডেটা সেট। প্রাইমারি ডেটা টাইপকে এখানে একটু খেয়াল করো যে এটা বলা হচ্ছে these are fundamental data types in C, namely কি কি হতে পারে। একটা হলো 4 মানে ক্যারেক্টার টাইপ, ইন্টিজার টাইপ, ফ্লোট টাইপ, এন্ড আরেকটাকে আমরা বলছি হলো ভয়েড। ক্যারেক্টার তার ছোট অক্ষরে আমরা লিখছি CAR ক্যারেক্টার। ইন্টিজারের শর্ট কনফিগারেশন কি হবে, মানে প্রোগ্রামিং এ যেভাবে লেখা হয় সেটা আমরা দেখছি ইন্ট, ফ্লোটিং, ফ্লোট, আরেকটা হলো ভয়েড। তাহলে প্রাইমারির ভিতরে আমরা এই 4 ধরনের ডেটা দেখলাম, একটা হলো ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, আরেকটা হলো ভয়েড। ক্লিয়ার? এটুকুতে কারোর কোনো প্রশ্ন আছে? এখানে কি কারোর কোনো ওকে, এখানে যদি জিজ্ঞাসা না থাকে তাহলে আমরা নেক্সট এসে একটু যাই। নেক্সট টাইপের একটু এটা দেখো, এখানে ঠিক যে কথাগুলো বলেছি সেই কথাগুলো এখানে আমরা বলার চেষ্টা করেছি যে ডেটা টাইপ ইন সি প্লাস প্লাস, ইউজার ডিফাইন্ড, বিল্ট ইন আর ড্রাইভ। আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো যে স্ট্রাকচার, ইউনিয়ন, ইনাম, ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল, বুলিয়ান, ভয়েড, ভয়েড ক্যারেক্টার, অ্যারে, ফাংশন, পয়েন্টার, এগুলো কি, ড্রাইভের ভিতরে অ্যারে কাকে বলে, ফাংশন কাকে বলে, পয়েন্টার কাকে বলে, আমরা এগুলো নিয়ে কথা বলবো। ফাংশন যেটা তোমরা ম্যাথমেটিক্যালি যে ফাংশন পড়েছো ওই ফাংশন না, এখানে কিছু কমান্ড ইউজ করা হয়, সেগুলো সি ল্যাঙ্গুয়েজের ভিতরে ফাংশন হিসেবে ব্যবহার করা হয়। আমরা সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো। এখানে দেখো পাশের আরেকটা টেবিলে তোমরা ডেটা টাইপ ইন সি প্লাস প্লাস, সেখানে বলা আছে যে বিল্ট ইন ডেটার ভিতরে ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল ফ্লোটিং, বুলিয়ান, ভয়েড এরকম আছে। ইউজার ডিফাইন্ডের ভিতরে ক্লাস, স্ট্রাকচার, ইউনিয়ন, আর ড্রাইভের ভিতরে অ্যারে, পয়েন্টার, ফাংশন, রেফারেন্স, এরকম কিছু পয়েন্ট আমি এখানে উল্লেখ করেছি। জাস্ট এটা এক নজরে তোমরা শুধু দেখে রাখতে পারো যে কোনগুলো কি হয়, আমরা এগুলো নিয়ে ডিটেইলস কথা বলবো। এখানে সেই জিনিসগুলোকেই আবার একটু ভাগ করে করে আমরা প্রবাহমান চিত্রের ভিতরে আমরা দেখানোর চেষ্টা করেছি যে ইউজার ডিফাইন্ড ডেটা, বিল্ট ইন ডেটা, বিল্ট ইন ডেটার ভিতরে ভয়েড, সেই ভয়েডের ভিতরে আবার ইন্টিজার টাইপ আছে, ইন্টিজারের ভিতরে আবার ইন্টিজার আছে, ক্যারেক্টার আছে, ফ্লোটিং টাইপের ভিতরে ফ্লোট আছে, সিঙ্গেল ফ্লোট বলা হয়, আবার ডাবল ফ্লোট আছে, সেটার একটা ক্লাসিফিকেশন আমরা বলছি এখানে টেবিলের মাধ্যমে। এখানে জাস্ট এই ডেটা টাইপ গুলাকে আমি এটা একটু একটু ছোট হয়ে গেছে এই কারণে যে তোমরা যেহেতু আমি এক পেজে সবগুলো আনার জন্য চেষ্টা করেছি, ভাগ করে অন্য পেজও নিয়ে যেতে পারতাম। এক পেজে দেখতে একটু সুবিধা, এটা যে কোনো বইতেই তোমরা দেখতে পাবে, তোমাদের বইতে যে ক্যারেক্টার টাইপের ডেটার জন্য কত মেমোরি থাকা লাগে, কত স্পেস থাকা লাগে, 1 বাইট মেমোরি।
এবং তার রেঞ্জ, এই পাশের এগুলোকে বলা হচ্ছে রেঞ্জ। ওয়ান বাইট, দেখো রেঞ্জ আমরা হিসাব করব কিভাবে। ওয়ান বাইট, তাহলে ওয়ান বাইট মানে কত বিট দীপন? ওয়ান বাইট মানে কত বিট? 8 বিট। 8 বিট। 8 বিট, তাহলে 2 টু দি পাওয়ার 8 ইকুয়াল টু কত? চৈতি, 2 টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 24। 2 টু দি পাওয়ার 8 মার্ক খাওয়া কোনে? 2 টু দি পাওয়ার 8 চৈতি, যাকে জিজ্ঞাসা করছি সে বলবা। জি স্যার। 2 টু দি পাওয়ার 8 মানে কত? স্যার 64। মাইক খেয়েছো কিন্তু। ভর্তি হারে পড়ো। 2 টু দি পাওয়ার 8 মানে 64। আকাশ স্যার 256। ওটার কান ধরো। মঞ্জিলা, মঞ্জিলা চৈতির কান ধরে টান দাও। স্যার সেটা তো সম্ভব না। স্যার 256 স্যার বুঝাইছে। স্যার আমার হিসাবে ভুল ছিল। মায়ের খাওয়া 64 বললা কেন তুমি? তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, আমি একটু জাস্ট একটা দুটো বুঝাই দিব, বাকিটা তোমাদের চিন্তা করতে হবে। তাহলে 256 যদি হয় তাহলে 0 থেকে 255 পর্যন্ত মোট কয়টা? 256। এই যে সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে, বুঝছো? অথবা এই যে মাইনাস 127 থেকে এটা এটা আমরা বিভিন্ন ভাবে বুঝবো। এরপরে দেখো আনসাইন ক্যারেক্টার 1 বাইট, এটাও ঠিক তাই, ওই যে 0 থেকে 255। এইভাবেই জাস্ট কত বাইট কত বিট লাগে সেটার একটা হিসাব এখানে জাস্ট একটু শানে নজরুল এখানে আমি দিয়ে রাখছি। কিন্তু 127 কেন স্যার তাহলে প্রথম কোনটা? হ্যাঁ কোনটা বলো? -127। হ্যাঁ মাইনাস 127 থেকে ওই প্লাস 127 পর্যন্ত যদি তুমি যাও তাহলে এটার ভিতরে ওই অতগুলো বিট আছে, অতগুলো ক্যারেক্টার আছে। রেঞ্জটাই এটা দেখাচ্ছে যে এটা প্লাস মাইনাস হতে পারে, মাইনাস হতে পারে প্লাস হতে পারে। আমরা সেগুলো ইন্টিজার এবং ফ্লোট টাইপ বোঝানোর সময় আমরা দেখবো ওইভাবে হিসাব করেছে এখানে। যদি টু টু দি পাওয়ার করো তাহলে এরকম আসে। এটা আমরা আরো এই রেঞ্জ নিয়ে কথা বলছি। এই যে এখানেই তোমরা একটু খেয়াল করো, এখানে বলছে এখানে বোঝার পরে তোমরা আমরা ওখানে আবার একটু যাব। বলছে যে এরকম অনেকগুলো কনস্ট্যান্ট আছে। কি বলছে যে কনস্ট্যান্ট রেফার টু ফিক্সড ভ্যালুস দ্যাট দ্য প্রোগ্রাম মে নট অল্টার ডিউরিং ইটস এক্সিকিউশন। তার মানে কি কথাটার অর্থ কি? টু ফিক্সড ভ্যালুস দ্যাট দ্য প্রোগ্রাম মে নট অল্টার ডিউরিং ইটস এক্সিকিউশন। মঞ্জিলা এই লাইনটার অর্থ কি? একটা ফিক্সড ভ্যালু থাকবে যেটা প্রোগ্রামে কখন পরিবর্তন হবে না? কখন পরিবর্তন হবে না? নির্দিষ্ট মান। হ্যাঁ, ইটস এক্সিকিউশন কথাটার অর্থ কি? এক্সিকিউট করা, এক্সিকিউট করা কথাটার অর্থ কি? এনিওয়ান? এনিওয়ান? স্যার এক্সিকিউট করা মানে ফলপ্রসূ করা। ফলপ্রসূ করা, প্রোগ্রামের ক্ষেত্রে ফলপ্রসূ করা কখন? কখন ফলপ্রসূ করি আমরা? শারমিন, শারমিন চৈটি। আল্লাহ, স্যার একটা নির্দিষ্ট মান থাকবে তখন? না না। আকাশ, স্যার ইটস এক্সিকিউশন কথাটার অর্থ কি? স্যার ওটা বলতে পারছি না স্যার। অর্থাৎ প্রোগ্রাম যে সময় রান করা হবে, প্রোগ্রামের যে আউটপুট পাওয়া, মানে প্রোগ্রাম ধরো তুমি একটা লিখলা, লিখলেই কি সবকিছু হয়ে যায়? সেই প্রোগ্রামকে কি করতে হয়? এক্সিকিউট করার পরে তারপরে তুমি তার একটা আউটপুট পাও, তাই না? জি স্যার। অর্থাৎ প্রোগ্রাম রান করতে হয়, সেই প্রোগ্রাম চালাতে হয়, চালানোর পরে তারপরে তার একটা আউটপুট পাওয়া হয়।
তাহলে এই যে রান করা যেটা এটাকে বলা হচ্ছে এক্সিকিউট করা। ডিউরিং ইটস এক্সিকিউশন, এটাকে যে সময় তুমি ইমপ্লিমেন্ট করবে, যে সময় তুমি তার আউটপুট দেখবে, ঠিক সেই সময় দেখা যাচ্ছে এর এই কনস্ট্যান্টের কোনো ভ্যালুর কোনো পরিবর্তন হবে না, সেই ভ্যালুটা অলওয়েজ ফিক্স থাকবে। These fixed values are also called literal. এটাকেই আমরা বলবো হলো literal. Constants can be of any of the basic data types like an integer constant, floating constant, character constant, or a string literal. খুবই ইম্পর্টেন্ট কথা, এই জিনিসগুলো আমাদের শিখতে হবে। ইন্টিজার কনস্ট্যান্ট কি, ফ্লোটিং কনস্ট্যান্ট কি, ক্যারেক্টার কনস্ট্যান্ট কি, স্ট্রিং লিটারাল কি, দেয়ার আর নিউমারেশন কনস্ট্যান্ট অ্যাজ ওয়েল। দেখো এখানে সি ল্যাঙ্গুয়েজের ভিতরে প্রথমে আসো ডেসিমাল কনস্ট্যান্ট। কি ডেসিমাল কনস্ট্যান্টটা কনস্ট্যান্ট হলো এরকম 10, 20, 450, 5, 7, 8, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত যত সংখ্যা আছে তার কম্বিনেশন গুলোকে আমরা বলছি হলো ডেসিমাল কনস্ট্যান্ট। ক্লিয়ার? এটাতে কি কারোর কোনো জিজ্ঞাসা আছে? আমরা ইলেকট্রনিক্সে এটা নিয়ে অনেক কথা বলেছি, ডেসিমাল নাম্বার কোনগুলো। ওকে, স্যার। নেক্সট হলো রিয়েল অর ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট। ফ্লোট, তাহলে দেখো এই ফ্লোটিং নাম্বার 10.3, এইটা এই যে পয়েন্ট, এই যে দশমিক যেটা, এর আগের এটাকে বলা হয় ইন্টিজার, আর দশমিকের পরের যেটা সেটাকে বলা হয় ফ্লোট, ফ্লোটিং টাইপ, ফ্র্যাকশন, ইন্টিজার আর ফ্র্যাকশন। ক্লিয়ার? আগেরটাকে বলছি হলো ইন্টিজার টাইপ, আর পরেরটাকে বলছি হলো আমরা ফ্র্যাকশন টাইপ নাম্বার। তাহলে একসাথেই এই দুটাকে যে সময় অ্যাড করছি, যার ভিতরে ইন্টিজারও থাকছে ফ্র্যাকশনও থাকছে, দুইটা মিলে যে সময় হচ্ছে, সেই সময় সেই নাম্বারটাকে আমরা বলছি হলো রিয়েল কনস্ট্যান্ট অথবা ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট। মুক্তি ক্লিয়ার? মুক্তি বুঝতে পারছো? স্যার বুঝছি। কে বোঝো নাই? সাউন্ড করো। নিশা, নিশা, আরেকবার ক্লিয়ার করেন। আবার ক্লিয়ার করবো। ওকে, তাহলে আমি কি বলছি যে এই যে কনস্ট্যান্টের ভিতরে ডেসিমাল একটা কনস্ট্যান্ট আছে, ডেসিমাল কনস্ট্যান্ট হলো 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর যে কোনো কম্বিনেশন কে আমরা বলবো হলো ডেসিমাল কনস্ট্যান্ট। দেন আরেকটা আছে ফ্লোটিং পয়েন্ট অর রিয়েল টাইপ কনস্ট্যান্ট, যেটাকে বলা হচ্ছে যার ভিতরে এই ইন্টিজার অংশ থাকবে, আরেকটা হলো ফ্র্যাকশন অংশ থাকবে, দুটা মিলেই হবে, ইন্টিজারও থাকবে ফ্র্যাকশন থাকবে, দুটা মিলেই হবে ফ্লোটিং টাইপ। এই যেমন মনে করো ফর এক্সাম্পল 20.2, তাহলে এই 20 যেটা, এই 20 অনলি 20 এটা কিন্তু ইন্টিজার টাইপ, জি স্যার। আর 0.2 এটা কিন্তু ফ্র্যাকশন টাইপ। না, টোটালটা হলো ফ্লোটিং না, টোটালটা ফ্লোটিং। এই 20 ইন্টিজার আর এটা হলো ফ্র্যাকশন। তাহলে এই ইন্টিজার আর এই ফ্র্যাকশন এই দুটো মিলাই যেটা যে নাম্বারটা হচ্ছে, এই নাম্বারটাকে আমরা টোটালি বলছি হলো ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট। আলমাউন বুঝতে পারছো? সাউন্ড একটু আস্তে আস্তে, তার মানে আমার এই ব্লুটুথ হেডফোনে কথা বলছি তো আমার নষ্ট হয়ে গেছে স্যার। আচ্ছা নিশা, নিশা, নিশা তুমি কি বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। তাহলে বলো ফ্লোটিং পয়েন্টের ভিতরে, ফ্লোটিং পয়েন্টের ভিতরে কয়টা জিনিস থাকে? নিশা বলো কি কি থাকে? নিশা, কথা বলছো না কেন? মঞ্জিলা বলো, মঞ্জিলা।
ফ্লোটিং পয়েন্টে কি কি থাকে? স্যার দুইটা অংশ থাকে, প্রথম মানে দশমিকের আগের হচ্ছে ইন্টিজার আর দশমিকের পরে হচ্ছে ফ্লোটিং। ফ্র্যাকশন। 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 এই দুটো মিলে এই নাম্বারটাকে তাহলে আমরা বলছি হলো ফ্লোটিং পয়েন্ট। ফ্লোটিং পয়েন্ট। পয়েন্ট। দুইটা মিলে। হ্যাঁ, ফ্লোটিং। হ্যাঁ, ঠিক আছে। অক্টাল। এবার আসো অক্টাল কনস্ট্যান্ট আমরা যেটা বলছি, অক্টাল এটাও আর একটা কনস্ট্যান্ট আমরা দেখছি। যেমন দেখো 0 2 1। আচ্ছা, আমি যদি এখানে একটা নাম্বার লিখতাম, খেয়াল করো, জি স্যার। এখানে লিখি 094, এটা কি অক্টাল? না স্যার, এখানে তো 0 থেকে না স্যার, এখানে তো হ্যাঁ, 9 চলে এসেছে স্যার, ওরা 9। চৈতি কি বলতে যাচ্ছ? চৈতি কি বলতে যাচ্ছে শুনি। স্যার এটা তো হবে না, কারণ স্যার অক্টাল তো 0 থেকে 8 পর্যন্ত। 0 থেকে 8 পর্যন্ত। আচ্ছা, পড়ো। 0 থেকে 7 পর্যন্ত। 0 থেকে 7 পর্যন্ত। সরি স্যার, 0 থেকে 7 পর্যন্ত, মানে ভুল হয়েছে, 8টা আট সংখ্যা। বললা কেন? আমার মেরে ফেলো, আমার মাথায় এসে একটা বাড়ি দাও। এসে একটা বাড়ি দিয়ে দাও, দিয়ে মেরে ফেলো। অক্টাল নাকি 0 থেকে 8 পর্যন্ত। স্যার একসাথে অনেকগুলো হয়েছে তো স্যার, এই জন্য একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, এই সমস্ত সমস্যা না, কেটে টুকরা টুকরা করে ফেলা হবে, তারপরও এখান থেকে সরে যাওয়া হবে। তাহলে দেখো, এটা 0 থেকে 7 পর্যন্ত, 7 এর উপরে যদি কোনো ভ্যালু হয় সেটা কিন্তু অক্টাল না। তাহলে সেটাকে আমরা কি ভ্যালু বলতাম? হেক্সাডেসিমাল। আর কি বলতাম? দশমিক। ডেসিমাল। হ্যাঁ, স্যার দশমিক। হ্যাঁ, ডেসিমাল কনস্ট্যান্ট বলতাম। খেয়াল করবে, ডেসিমাল কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট বলবে। হেক্সাডেসিমাল কনস্ট্যান্ট, হেক্সা নাম্বার আমরা বলতে পারতাম, কিন্তু সেটা হেক্সাডেসিমাল কনস্ট্যান্ট না। দেখো, সেটার জন্য আবার একটা ঝামেলা আছে। হেক্সাডেসিমাল আমরা পরে আসছি, বুঝতে পারছো? তাহলে ব্যাপারটা কি? ধরো মনে করো, ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম 985, তাহলে এটা কি হয়েছে রিপন? হেক্সাডেসিমাল। অর ডেসিমাল। ডেসিমেল। ডেসিমাল। একজন বলছে হেক্সাডেসিমাল, একজন বলছে হেক্সাডেসিমাল। আচ্ছা, তাহলে এখানে অক্টালের এখানে লেখা যাবে না, তাই তো? কারণ 0 থেকে 7 এর পরে চলে গেছে, এটা হতে পারে না, ইম্পসিবল। আমরা এটুকু শিখছি, তাই তো? জি স্যার। চৈতি, জি স্যার। কিনা নতুন নতুন আবিষ্কার হয়েছে তোমার এলাকায় 0 থেকে 8 পর্যন্ত। হ্যাঁ স্যার। নেক্সট আছে হেক্সাডেসিমাল কনস্ট্যান্ট। রিমেম্বার ইট। দেখো, হেক্সাডেসিমালের জন্য এখানে একটা একটা নোটেশন আছে। অর্থাৎ এইরকম যদি থাকে, কোন প্রোগ্রামের ভিতরে যদি এইরকম লেখা থাকে, x 0 দিয়ে x, যদি এই কথাটা এরকম লেখা থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে বলবো এটা হলো কি নাম্বার, কি কোন টাইপের কনস্ট্যান্ট? হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমাল কনস্ট্যান্ট। হ্যাঁ, হেক্সাডেসিমাল কনস্ট্যান্ট খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রেখো। সুতরাং ওই যে তোমরা যে নাম্বারটা দিয়েছিলাম, ওই নাম্বারটাকে তুমি হেক্সাডেসিমাল নাম্বার বলতে পারো, কিন্তু কনস্ট্যান্ট বললে কিন্তু হেক্সাডেসিমাল কনস্ট্যান্ট নয়। ক্লিয়ার? শারমিন সুইটি, জি স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এই যে এখানে 980 লিখলাম, তাহলে এটা হেক্সাডেসিমাল নাম্বার বলা যাবে, ডেসিমাল নাম্বার বলা যাবে। কিন্তু যে সময় কিন্তু এটাকে আমি, কনস্ট্যান্ট হবে ডেসিমাল কনস্ট্যান্ট। হ্যাঁ, কনস্ট্যান্ট হবে ডেসিমাল কনস্ট্যান্ট। যে এটাকে হেক্সাডেসিমাল কনস্ট্যান্ট বলতে হবে, সেই সময় কিন্তু এই ফরম্যাটে লিখতে হবে, x থাকতে হবে, 0x0, এই যে দেখো, খেয়াল করো। হ্যাঁ স্যার। হবে? তাহলে প্রোগ্রামের ভিতরে আমাদের এরকম যদি কোনোটা চোখে পড়ে এরকম অবস্থায়, তাহলে কি আমরা হাই হাই করতে থাকবো? এটা কি? না। ওকে, নেক্সট আসো ক্যারেক্টার কনস্ট্যান্ট। স্যার আমরা তো হেক্সাডেসিমালে এ বি এগুলো তো ক্যাপিটাল লিখতাম, এখানে স্মল লেটারে। হ্যাঁ,
এটা কি ওই যে জাস্ট ইসের পরে লেখা হয়েছে, তো ওই যে এক্স দিয়ে লেখা হয়েছে এই জন্য এরকম। কারণ হলো ক্যাপিটালে কেন লিখবো না, প্রোগ্রামের ভিতরে আমরা যে সময় লিখবো এই এ বি সি কোনো ব্যক্তির নাম হতে পারে। দেখো আমরা আসছি সেই জিনিসগুলো, যেন ওইটার সাথে এটা না পেঁচাই ফেলে। ধরো আব্দুল লিখলাম, তাহলে আব্দুলের ওইটা দেখে মনে করবা এটা একটা কি হেক্সাডেসিমাল কনস্ট্যান্ট না কি, বুঝছো? যার জন্য এরকম ভাবেই ছোট অক্ষরে লেখা হয়েছে। আর এখানে যেটা জাস্ট প্রোগ্রামের, যেহেতু সি ল্যাঙ্গুয়েজে তোমরা জানো এটা খুব কেস সেনসিটিভ। সি প্লাস প্লাস বা সি অলওয়েজ সবগুলো শর্ট ফর্মে লিখতে হয়। আর বড় হাতে লেখা যায় সেগুলো হলো স্ট্রিং হিসাবে বা ওই ডাবল কোটের ভিতরে লেখা যায়। তোমরা জানো সি ল্যাঙ্গুয়েজ কিন্তু তখন স্টারিং কনস্ট্যান্ট ইউজ করতে হয় স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস। না হলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সি সব ক্ষেত্রে সব, এইখানে যেহেতু দেখো কোনো ব্র্যাকেট দেওয়া নাই কিছু নাই, এই জন্য সব ক্ষেত্রে স্মল লেটারে লিখতে হয়। সি ল্যাঙ্গুয়েজে তুমি যে যেগুলো প্রোগ্রামের জন্য যে ভাষা, সে ভাষা কোথাও বড় হাতে লেখা দেখবে না। কে প্রশ্নটা করছিলাম? মঞ্জিলা মনে হয় না? ক্লিয়ার মঞ্জিলা? মঞ্জিলা ক্লিয়ার? স্যার নেক্সট আসো কারেক্ট। হ্যাঁ বলো। স্যার ওই যে 0x আর 2x স্যার এই হেক্সাডেসিমালের ব্যাপারটা আরেকটু বলেন স্যার। আচ্ছা, এই 0x এই এই 2 এ এটা এটা হলো নাম্বার, জি স্যার। এটা হলো নাম্বার। আর এই যে 0x যেটা, জি স্যার। এই 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 এইটাকে হলো হেক্সাডেসিমাল ডিফাইন করে এটা দিয়ে। জি স্যার ওটাই সংজ্ঞায়িত করবে তাহলে, মানে ওইটাই বলেছেন। সংজ্ঞায়িত, হ্যাঁ ইয়েস। জি স্যার। প্রত্যেকটা হেক্সাডেসিমালের আগে তুমি এই জিনিসটাই দেখবে। ও জি স্যার, বুঝছি। ক্লিয়ার? জি স্যার। দাদা আর কোনো প্রশ্ন আছে? এনিওয়ান? জানি না। প্রশ্ন না করলে কিন্তু আমি ক্লাস নিয়ে মজা পাই না। এখানে তো 0x টা হেক্সাডেসিমাল ডিফাইন করে, তাহলে অক্টাল সংখ্যাটা ডিফাইন করে কিভাবে? কোন দিক? অক্টালের জন্য এরকম কোন ওই যে 3 বিট রিপ্রেজেন্টেশন হলেই হয় 0 থেকে 7 পর্যন্ত, এরকম কোন ই নাই। জানি না দাদা। অক্টালে 0 দেয়া, হ্যাঁ 0 দিতেও পারো, না দিলেও সমস্যা হয় না। ঠিক আছে? তো অক্টালের ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে আমরা ওই যে প্রোগ্রামের ভিতরে দেখবো এরপরে যে 0 দিলে 0 দেওয়াই ভালো। এবার আসো ক্যারেক্টার কনস্ট্যান্টের ভিতরে, এখানে একটু খেয়াল করো। এই যে এক একটা ক্যারেক্টার যদি সিঙ্গেল কোটেশনের ভিতরে থাকে, মনে রেখো এই দুটার ভিতরে কিন্তু মারাত্মক পার্থক্য। সিঙ্গেল কোন কোটেশন, কমা কোড সিঙ্গেলের ভিতর যদি থাকে, তাহলে এটাকে আমরা বলবো হলো ক্যারেক্টার কনস্ট্যান্ট। এ একটা ক্যারেক্টার, বি একটা ক্যারেক্টার, এক্স একটা ক্যারেক্টার, কে একটা ক্যারেক্টার, সি একটা ক্যারেক্টার। সেক্ষেত্রে ক্যারেক্টার কনস্ট্যান্ট হিসেবে লেখার জন্য লেখার স্টাইলটা হলো এটা। বুঝছো? আরেকটা কনস্ট্যান্ট আছে যেটাকে আমরা বলছি হলো স্ট্রিং কনস্ট্যান্ট। স্ট্রিং ডাবল কোটের ভিতর যদি আমি এখানে লিখি, এখানে যেমন সি লিখছি, এর ভিতরে যে স্টাইলে লিখবো, যা লিখবো সেটাই সেই প্রোগ্রামের আউটপুটে আমরা দেখতে পাবো। তাহলে এই দুটার ভিতর পার্থক্য কি বুঝতে পারছো? দীপন, দীপন বুঝতে পেরেছো? ডাবল। জি স্যার, বুঝতে পারছি। একটা হলো সিঙ্গেল কোড, কমা, দুইটা কমা। হ্যাঁ সিঙ্গেল কোড, ডাবল কোড। ওকে, এবার হাজিরাটা দিয়ে নেই। তারপরে ও সর্বনাশ। আজকে কত তারিখ? 8 তারিখ। 8 তারিখ। 8 তারিখ। দেখে আছো শারমিন রিমা এই কি হারাই গেছে? শারমিন রিমা কি হারাই গেছে?
এটি আসো, তারপরে বলো, এখান থেকে বলো তাড়াতাড়ি। মুক্তি আসো, তাড়াতাড়ি। আলমামুন আসো, আর কে আছে? আলমামনি কই? সজীব বিশ্বাস। বিপন আসো, প্রদীপ বিশ্বাস আসো, আর স্যার ওখানে মনে হয় স্যার 18। মঞ্জুলা আসো, আর কোথায় আকাশ কই? স্যার 28-এ। আকাশ আসো, স্যার আমি তো সব অ্যাবসেন্ট দেখতেছি। হ্যাঁ পেয়েছি। এত তুমি তো স্যার 638 কত? স্যার 638 স্যার 33। 638, তারপরে 33, 34, জি স্যার। আর কে আছো? এই দীপন, তুমি দায়িত্ব পালন করতেছো না ঠিক মতো? স্যার গ্রুপে আগে নোটিশ দিচ্ছ দিয়া, কিন্তু তারা যদি জয়েন না করে কি করবো স্যার? কি করবা রাখো, আমি করবা না, তোমার করতে হবে না, যা করার আমি করবা না, তুমি শুধু নোটিশ দিতে থাকো, তারপর দেখতেছি। স্যার এর আগে আপনি 2 দিন ক্লাস নিয়েছেন? একদিন, এর আগে একদিন নিছি আর আজকে। আচ্ছা এইবার একটু খেয়াল করো, এখানে এখানে আমরা একটা প্রোগ্রাম দেখি, সবাই এই প্রোগ্রামটা একটু খেয়াল করো, দেখতে পাচ্ছ স্ক্রিনে? পাচ্ছি স্যার। হ্যাঁ, স্যার একটু বপরে দেন। আর একটু কি করব? ওখানে একটু অস্পষ্ট হচ্ছে। স্ক্রিনের উপরে হাত দিয়ে জুম করলে জুম হবে। হ্যাঁ, ওরা তো বোঝে না, ওরা ওসব করবে কি? যে একটু আরো বড় করে দেই। এখন দেখা যাচ্ছে? স্যার আমার হ্যাঁ, এই এখন দেখতে পাচ্ছ? জি স্যার ক্লিয়ার। জি তুমি স্যার, ক্লিয়ার? দেখা তো সবসময়ই যাচ্ছে স্যার। ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? এই যে এবার আসো। হ্যাঁ, আর কথা বলো না। আমারটা এবার আসো, এই একটা ছোটখাটো একটা প্রোগ্রাম লিখেছি, আমরা প্রোগ্রামটা একটু বুঝি, বোঝার চেষ্টা করি। আমি একটু আগে বলেছি এটা কেন সেনসিটিভ। এই যে একটা, এই চিহ্নটার নাম কি? হ্যাশ। হ্যাশ। জি স্যার। এটা আসো ইনক্লুড, এই যে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, এই শুরু, গ্রেটার দ্যান লেস দ্যান, এখানে যেটাকে বলা হয়, এখানে একটা লিখছে স্টুডিও ডট এইচ। এই স্টুডিওর কথাটার অর্থ কি? মুক্তি বাদ দিয়ে বলো, দইতেই বলো, ফটো তোলার জায়গা। স্যার একটু শুনতে সমস্যা হচ্ছে, স্যার আরেকবার বললে ভালো হয়। এসটিডিআইও, স্টুডিও, এই কথাটার অর্থ, এই কথাটার অর্থ কি? এটা দিয়ে কি বোঝাচ্ছে? আলমামুন, হ্যাঁ, ফোন দিলাম, এইটার এই কথাটার অর্থ কি? এই যে আমি কারসর নাড়াচ্ছি যেখানে, ফোন দিলাম। হ্যাঁ এটা তো বলতে পারবো না। স্যার এটাকে সি প্রোগ্রামিং বোঝাচ্ছে? ভালো বুঝতেছি না এখানে। রিপন, স্যার ক্লাস ক্লাস ডেটা টাইপ। না না, মুক্তি বলো, মুক্তি, মুক্তি। আমার তো মনে হচ্ছে না। হ্যাঁ, পড়ো আর সব ভুলে যাও। এখানে বোঝাচ্ছে এসটিডি, এটা লিখে রাখো, স্ট্যান্ডার্ড, আইতে ইনপুট, ওতে আউটপুট, এই যে ডট যেটা, এটা হলো
হাইপারবোলিক বা হাইপারবোলিক ফাংশন বলা হয়। এটা একটা ফাংশন। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, সহজ কথায় হলো এসটিডি হলো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। আবার কোন কোন ক্ষেত্রে লিখবো ইনক্লুড কোনিও, কোন প্রোগ্রামের ভিতরে আজকে দয়া করে একটু দেখবা কোনিও কনস্ট্যান্ট ইনপুট আউটপুট। কোন ভিতরে লিখবা দেখবা ম্যাথ math.h। কোন জায়গায় এরকম লিখেছে, কথাটার অর্থ হলো যেখানে ম্যাথমেটিক্যাল ফাংশন নিয়ে কথা বলবো সেখানে ওই রকম লিখেছে, যেখানে কনস্ট্যান্ট নিয়ে কথা বলবো সেরকম লিখেছে। দুই একটা প্রোগ্রাম দেখলে, এটা আমরা ছোটখাটো একটা প্রোগ্রাম, তার জন্য এরকম একটা দেখছি। তাহলে ক্লিয়ার? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এইবার আসো ইন্টিজার মেন, ইন মেন, এইটা হলো মেন ফাংশন শুরু, ফার্স্ট ব্র্যাকেট। আর এইখান থেকে এই যে সেকেন্ড ব্র্যাকেট, যেটা এই সেকেন্ড ব্র্যাকেটকে বলা হচ্ছে, এটা এই সেকেন্ড ব্র্যাকেটটা হলো যে সি ল্যাঙ্গুয়েজের, মূলত সি ল্যাঙ্গুয়েজের কোডিং শুরু হলো এর পরের থেকে। এইটা শুরু, এইটা দিয়ে শেষ বোঝায়, এইটা শুরু, এইটা দিয়ে শেষ বোঝায়। এখন আসো এই যে যেটা লিখছে, ওটা উপরের লাইনে, হ্যাঁ বলো। ওই কনস্ট্যান্টের পাশাপাশি হতো না স্যার? ওটা উপরের লাইনে এরকম, এখানে এই যে কনস্ট্যান্টের বাম পাশে এরকম হতো না? এখানে না না, স্যার কনস্ট্যান্টের আগে। এইখানে উপরে হয়েছে তাই? হ্যাঁ না ওই প্রোগ্রাম অমনই হবে। না, এটা এখানেই থাকে। মেন ফাংশনের পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু প্রত্যেক প্রোগ্রামে। আবার যদি আমি এখানে লিখি, এখানে যদি আমি আবার একটা লিখতাম, তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে এখানে একটা কোড লিখবো, এইভাবেই শুরু হবে। বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো কনস্ট্যান্ট ফ্লোট। আমি এখানে একটা জিনিস উল্লেখ করেছি, ফ্লোট মানে p1, যেটা পাই, পিআই, পাই এর ভ্যালু হলো 3.14। মনে করো তোমার একটা যে কোনো একটা ম্যাথমেটিক্যাল ফাংশন বা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার একটা প্রোগ্রাম তুমি লিখছো, সেক্ষেত্রে পায়ের মান কত নিবে? পায়ের মান তো আসলে 3.14 এভাবে লিখতেই থাকতে হবে, শেষ হবে না। তুমি এখানে ডিফাইন করে দিলা যে এই পায়ের ভ্যালুটা কতটুকু নেবে। এখন যদি তুমি এই কনস্ট্যান্ট এখানে আইএনটি লিখতা, দেখো এই প্রোগ্রামটা কি হতো। আমি যদি এখানে এইটা লিখতাম, কি হতো? কি ভুল হতো? এখানে তো ফ্লোটিং মানে দশমিক আছে না, ইন্টিজার আর ফ্র্যাকশন মিলে তো ফ্লোটিং আছে। হ্যাঁ স্যার এটা তাহলে সেক্ষেত্রে প্রোগ্রাম কি দেখতো, কি ভুল করতো? এনিওয়ান? স্যার প্রোগ্রামটা তাহলে দশমিক খালি সংখ্যায় 3 দিয়েছে। দেখাইতো। খালি খালি 3 দেখায়। হ্যাঁ, খালি 3 ক্যালকুলেশন করতো, খালি 3 দেখাতো। এখানে ভ্যালুটা লিখতো এরকম 3.00, এই ভ্যালুটা দেখতে না। বুঝছো? জি স্যার। চৈতি? জি স্যার বুঝছি। হ্যাঁ, জি স্যার বুঝতে পারছি। আচ্ছা। নেক্সট বলা হচ্ছে প্রিন্ট এফ, ব্র্যাকেট দেখো, কমা কোটেশন। এই যে কমা কোটেশন যেই হয়ে গেল, সেই ভ্যালুটা কি হবে? এখান থেকে এই পর্যন্ত এই ভ্যালুটা কি ভ্যালু, কি হয়ে গেছে? স্ট্রিং কনস্ট্যান্ট। স্ট্রিং ভ্যালু, স্ট্রিং ভ্যালু। স্ট্রিং ভ্যালু, স্ট্রিং কনস্ট্যান্ট। এর ভিতরে যাই লিখবা, গরু ছাগল যাই লিখবা, সেটাই দেখো নিচে শো করেছে, করেছে। The value of pi is, যাই লিখবা না কেন সেটাই। এবার আসো এখানে একটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা আছে। আমি যদি এইখানে এফ না লিখে যদি আই লিখতাম, তাহলে কি হতো? অথবা আই তাহলে স্যার ইন্টিজার। না লিখে ডি লিখতাম, তাহলে কি হতো?
অর্থাৎ এই ফ্লোট যে সময় আমি কেটে দিব, এখানে যে সময় ফ্লোট কেটে দিব সেই সময় এখানে পার্সেন্টেজ অফ ডি লিখবো, এখানে যে সময় কনস্ট্যান্ট ইউজ করব সে সময় এখানে লিখবো পার্সেন্টেজ অফ সি, যে সময় আমি ফ্লোট টাইপ ইউজ করব সে সময় এখানে লিখবো কি পার্সেন্টেজ অফ পার্সেন্টেজ অফ এফ। এ। এটা একটু খেয়াল করতে হবে। এখন দেখো তাহলে আমরা এই প্রিন্ট এফ the value of p pi is that is এর ভিতরে যা ছিল সেই কথাটাই লিখলো, লেখার পরে পার্সেন্টেজ অফ এফ এই কথাটার অর্থ হলো সে সরাসরি এখানে দেখাবে। এখন মনে করো তুমি এখানে লিখলা ফ্লোট আর এইখানে লিখলা বি, তাহলে এখন কিন্তু এই কম্পিউটার যে সময় তুমি এটাকে রান করবে সে সময় সে তোমাকে একটা গালি পিটাবে যে সিনট্যাক্স জিরো, তুমি প্রোগ্রাম লিখতে জানো না, তুমি প্রোগ্রাম কোডিং করতে আসছো, তোমাকে একটা গালি দিবে। আর ও যদি মারার ক্ষমতা দিতে তাহলে তোমার গালে একটা চড় মেরে দিবে, বুঝছো? তাহলে এখানে কি হবে, এখানে আমরা সে সময় ঠিক করার জন্য এখানে পার্সেন্টেজ অফ এফ, অর্থাৎ দেখো তোমাকে অনেক কিছু খেয়াল রাখতে হচ্ছে, তুমি এখানে কি ব্যবহার করেছো, আউটপুটে তুমি কি হিসাবে দেখতে চাচ্ছ সেটা তোমাকে খেয়াল করতে হবে। এইবার এই দেখো প্রত্যেক লাইনের শেষে এটা কি, এটা কি ব্যবহার করেছে, সেমিকোলন। সেমিকোলন। এর কাজ কি, আমি এখানে এই সেমিকোলনটা দিলাম না, তাহলে আমার কি ভুল হবে, প্রোগ্রামে কি ভুল হবে, স্যার ভুল হবে। কি ভুল হবে, এই সেমিকোলন কি নির্দেশ করে, স্যার আমার ওই লাইন ওখানেই শেষ হয়েছে সেটা নির্দেশ করে। হ্যাঁ লাইন শেষ হয়ে যাবে না, সেমিকোলন না দিলে এই কার্সর পরের লাইন আর এ পড়তে পারবে না, এখানেই তোমার প্রোগ্রাম এসে হ্যাং হয়ে যাবে। এই সেমিকোলন মানে এ বলছে যে এই লাইনটা শেষ হয়েছে, পরের লাইনে আমার যেতে হবে, বুঝতে পারছো? হুম। আল মামুন আছে ওগুলো না ঘুমাচ্ছে রে, স্যার এই আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, দেখছিলাম আবার। চৈতি বুঝতে পারছো? চৈতি জি স্যার বুঝতে পারছি। এই সেমিকোলন কি নির্দেশ করে, স্যার ওই লাইন শেষ সেটা বোঝায়। আর কি বোঝায় সজীব? স্যার স্যার ওটা না দিলে মানে পরবর্তী লাইন রিড করতে হবে, ওটা সেটাও নির্দেশ করে। হ্যাঁ ওটা না দিলে কি হবে না, পরবর্তী লাইনে রিড করবে না, প্রোগ্রাম ওখানেই হ্যাং। পরবর্তী লাইন রিড করবে না, পরের লাইনে যাবেই না, হয়ে যাবে। হ্যাঁ নিশা কি বলতে চাইলো বুঝলাম না তো, কার সাথে কথা বললো, শ্রুতি? হ্যাঁ কোনো রেজাল্ট দিতে পারবে না, হ্যাং হয়ে যাবে। আচ্ছা যাই হোক, যাই হলো হলো। এবার এবার আসো, এর পরে আসলো কি রিটার্ন, রিটার্ন জিরো, অর্থাৎ আমি যে প্রোগ্রাম যতটুকু লিখেছি আমার প্রোগ্রামে আর কিছু কোডিং নাই, রিটার্ন জিরো দিয়ে এই যে প্রোগ্রাম শেষ হয়ে গেল। তাহলে এইটা হলো প্রোগ্রাম শুরু, এটা হলো শেষ, এখান থেকে রিটার্ন জিরো করে আমরা সরাসরি একটা আউটপুট আমরা দেখতে পাচ্ছি, আউটপুট হিসাবে সে এইটুকু শো করে। এই ছোটখাটো প্রোগ্রামটা কে বোঝে নাই, কে বুঝতে পারোনি? পার্সেন্ট করে এফ ডি সি এটা একটু বুঝাই দেন। পার্সেন্টেজ অফ এফ, এটা এটা আমি কথা বলবো মানে ডিটেলস ডাটা টাইপের ভিতরে, এটা আমি জাস্ট একটা উদাহরণ হিসাবে বলেছি। তোমরা যদি তোমাদের কাছে যে কোনো বই যদি থাকে তাহলে বইয়ের যদি ধরো আমার কাছে এই মুহূর্তে একটা আছে কম্পিউটার অ্যাপ্লিকেশন আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অনলাইন প্রকাশনী, এটা যদি কারোর থাকে তাহলে পেজ নাম্বার 87 নাম্বার পেজে চলে যাও, ওখানে
87 নাম্বার পেজে দেখবা পার্সেন্টেজ অফ ডি কথাটার অর্থ হলো ডেসিমাল ইন্টিজার, পার্সেন্টেজ অফ সি কথাটার অর্থ হলো সিঙ্গেল ক্যারেক্টার, পার্সেন্টেজ অফ এফ ফ্লোটিং পয়েন্ট, পার্সেন্টেজ অফ ইউ আনসাইন্ড ইন্টিজার, পার্সেন্টেজ অফ ও অক্টাল টাইপের ডেটা ইনপুট, পার্সেন্টেজ অফ এক্স হেক্সাডেসিমাল ইন্টিজার। ওই যে আমরা বিভিন্ন ডেটাগুলো পড়েছি, পার্সেন্টেজ অফ এস সাজ্জাদ স্যার, পার্সেন্টেজ অফ এস মানে কি? পার্সেন্টেজ অফ এফ এস মানে সাম। that মানে সাম স্ট্রিং পার্সেন্টেজ অফ এস মানে হলো স্ট্রিং টাইপের ডেটা, বুঝতে পারছো? স্ট্রিং বোঝাবে, স্ট্রিং। তাহলে সি হলো সিঙ্গেল ক্যারেক্টার, ডি হলো ডেসিমাল ইন্টিজার, এফ হলো ফ্লোটিং পয়েন্ট। আমি এগুলো দেখাবো, পরে বলবো। তারপরেও তোমরা যারা বেশি একটু অ্যাডভান্স হতে চাও তারা বইতে দেখতে পারো, ওই বইয়ের 87 নম্বর পেজে দেওয়া আছে। আর যে কোনো একটা বইয়ের যদি তুমি ইন্টারমিডিয়েটের কোনো বই দেখো সেখানেও আছে যে পার্সেন্টেজ অফ সি দিয়ে কি মিন করে, পার্সেন্টেজ অফ ডি দিয়ে কি মিন করে, ইউ দিয়ে কি মিন করে, ও দিয়ে কি মিন করে, প্রত্যেকটা বলে দেওয়া আছে। আর কি প্রশ্ন? এই ছোট প্রোগ্রামটার ভিতরে আর কি প্রশ্ন আছে তোমাদের? হ্যাঁ বলো। লাস্টে ওই যে সেমিকোলন, মানে আমি লাইন থেকে চলে গেছিলাম তো এই জন্য ওটা শুনতে পাইনি। সেমিকোলন লাস্টে সেমিকোলনটা তুমি যদি সেমিকোলন না দাও, এই ধরো এখানে তুমি সেমিকোলন দিলা না, এই সেমিকোলন উঠাই দিলা, এখন এই প্রোগ্রামটা রান করলে সে এই পর্যন্ত পড়বে, এর পরের লাইনে আর কি তুমি করতে বলছো, তার মানে সে আউটপুট আর দেখাবে না। তার মানে এই সি ল্যাঙ্গুয়েজের জন্য প্রত্যেকটা লাইনের পরে যে প্রোগ্রামিং যে লাইন যেগুলো আছে প্রত্যেকটা লাইনের পরে সেমিকোলন দিতে হবে। যেখানে কোডিং শুরু হবে, কোডিং এর পরে প্রত্যেকটা এই যে সেকেন্ড ব্র্যাকেটের পরে এই অংশটুকু প্রত্যেকটা একটা লাইন থেকে লাইনের পরে, হ্যাঁ, অর্থাৎ সেমিকোলন দিয়ে দুইটা জিনিস মিন করে, যে ওই লাইনটা পরিপূর্ণ হয়েছে, শেষ হয়েছে, এবং পরের লাইনে কি আছে, পরের লাইনে যাওয়ার জন্য এই সেমিকোলনটা খুবই ইম্পর্টেন্ট। স্যার আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ অবশ্য। আনসাইন্ড ইন্টিজার কি স্যার? আনসাইন্ড ইন্টিজার। হ্যাঁ, আনসাইন ইন্টিজার কোনগুলোকে বলা হয়, তাই তো? আনসাইন ইন্টিজার। তাহলে এখানে এখানে আমরা একটু দেখি, এই যে আমি পরে নিয়েই কথা বলেছি, নিউমেরিক কনস্ট্যান্ট আসছি, তুমি অনেক দূরে নিয়ে গেছো আমাকে। এই যে আনসাইন ইন্টিজার হলো আমরা নেক্সট দিন এই কথাগুলো বলবো। an unsigned integer constant specifies only positive integer value. It is used only to count things. This constant can be identified by appending the letter u or বড় হাতের u to the end of the constant. অর্থাৎ এই যে এরকম অথবা এরকম, বুঝলে? এটাকেই আমরা বলছি হলো আনসাইন। আনসাইন ইন্টিজার অলওয়েজ পজিটিভ, অলওয়েজ কি বুঝাবে? অলওয়েজ পজিটিভ হবে, পজিটিভ ভ্যালু। লাস্টে থাকবে। হ্যাঁ হ্যাঁ, লাস্টে ইউজার। আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো। আজকে শুধু এই পর্যন্তই আমরা একটু দেখে রাখি যে মোটামুটি 8টা সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। যদি ডেসিমাল কনস্ট্যান্ট ব্যবহার করতে হয় তাহলে পার্সেন্টেজ অফ ডি, যদি ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট ব্যবহার করতে হয় এফ, যদি অক্টাল কনস্ট্যান্ট ব্যবহার করতে হয় তাহলে পার্সেন্টেজ অফ ও, যদি হেক্সাডেসিমাল কনস্ট্যান্ট ব্যবহার করতে হয় তাহলে পার্সেন্টেজ অফ এক্স হেক্সাডেসিমালের জন্য, ক্যারেক্টার কনস্ট্যান্টের জন্য পার্সেন্টেজ অফ সি,
এটা ব্যবহার করতে হয়। ওকে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেন তারপরে ঠিক আছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমি একটা ক্লাসে আছি ভাই, অনলাইনে একটা ক্লাস নিচ্ছি। স্যার হ্যাঁ বলো। স্যার আপনি যা যা পড়ান মানে মানে যেটুকু পড়ান ওটা যদি পিডিএফ ফরম্যাটে দিয়ে দিতেন গ্রুপে তাহলে একটু ভালো হতো। পিডিএফ ফর্মে মানে স্লাইড গুলো তোমরা করে নিয়ে আকাশ স্লাইড দিয়ে গুলো দিলে। স্যার ওই স্ক্রিনশট দিলে স্যার ওটা অত ভালো বোঝা যায় না। আপনি যদি পিডিএফটা দিয়ে দিতেন আমরা বাসায় দেখতে পারতাম আর কি। ওই জন্য ওটা পরে বোঝা যায় না কিছু একটা। পিডিএফ ফরম্যাটে তোমাদের স্লাইড থেকে কপি করে নিয়ে তাহলে ওয়ার্ডে করতে হবে, এটা আবার আলাদা একটা অ্যাডিশনাল কাজ করতে হবে। আচ্ছা আমরা এই যে দেখি প্রোগ্রাম তারপরে গুলো যে আপনি দেখাচ্ছেন এটা যদি রান করে দেখাইতেন মানে লিখে মানে সফটওয়্যারে তাহলে ভালো হতো। হ্যাঁ সফটওয়্যারে সেটা তো দেখতে হবে, কিন্তু সফটওয়্যারের জন্য এখানে ওই যে এটার জন্য ওই যে ই লাগে তোমার, এর একটা কম্পাইলার লাগে। সেগুলো দেখি একটা দুটো লাস্টের দিকে আমরা সেরকম লিখে দেখাবো। মুশকিল হয়েছে কি এটা তো করলে অনেক ইন্টারেস্টিং এবং এইভাবে দেখাতে হলে কিন্তু তোমার ওই যে সিলেবাস শেষ হবে না। তোমরা আবার দিয়ে কদিন পরে চিৎকার চেঁচামেচি করতে থাকবে ওখানে যে স্যার কি যে পড়াই, আমাদের সিলেবাস আমরা পরীক্ষা। তোমরা তো আসলে বেসিক্যালি তোমরা ইন্টারেস্টেড হলো যে কিভাবে সিলেবাস শেষ হবে, কিভাবে এখানে ভালো নাম্বার পাবো, এই হলো তো তোমরা চাও। যে এইটা হলো মুশকিল হয়ে যায়। স্যার অন্য কোনো স্যার ক্লাস নেবে না? কেন জামাল স্যার ক্লাস নিচ্ছে না তোমাদের? না স্যার স্যার আপনার ক্লাস ছাড়া তো আর কারো ক্লাস আপনি তো 2টা ক্লাস নেন আর স্যার প্রীতির স্যার দুটো ক্লাস নিয়েছে। গ্রুপে স্যার সময় কবে নেবেন স্যার? কেন ওই যে প্রদীপ স্যারটার প্রদীপ স্যার আর চঞ্চল স্যারের ক্লাস দেখছিলাম কয়েকটা, কিন্তু করি নাই ওইভাবে, প্রীতি খালি দেখি। স্যার স্যার আমি লাইভ তো ক্লাস পাইনি। নেয় না স্যার ভিডিও না, ভিডিও ছেড়ে ওরা দেয়। সব মনে হয় রেকর্ডিং করে ছেড়ে দিচ্ছে। স্যার কোথায় দেখছি স্যার তাও তো পাচ্ছি না। কেন আমাদের গ্রুপে ওই যে বিএল কলেজ রিয়েল ফিজিক্সের যে কলেজ group, ফিজিক্স। স্যার আপনার গ্রুপের সাথে ছাড়া আমি অন্য কোনো গ্রুপের সাথে কি আপনার আরে বাবা এই গ্রুপ না, ফেসবুকের গ্রুপ। এটা প্রায় ওটা ওটা ওই তোমরা নিজেরা আলাপ করে ওটা কোথায় আছে একটু দেখে নাও। অন্যরা লাইভ ক্লাস দিচ্ছে না, আসলে আমি ওই যে ছেড়ে দিয়ে ওই ক্লাসে আমি ইন্টারেস্টেড না। যদিও আমার এখানে চাকরি, আমার হয়তো চাকরি নষ্ট হয়ে যেতে পারে এই ব্যাপারে, কারণ অন্যদের এই বেশি পছন্দ। সবাই ওই যে ছেড়ে দিল যে বুঝলো বুঝলো, না বুঝলো না বুঝলো, এই ছেড়ে দিয়ে ছাড়া। আমি একটু ব্যতিক্রম ধর্মে স্যার চালাচ্ছি। আপনার ক্লাস খুব সুন্দর লাগে স্যার। স্যার আপনি এইভাবে নেন স্যার। কিন্তু অনেকেই হলো ওই যে ছেড়ে দে মাকে দে বাসি, বুঝছো? স্যার ওই ছেড়ে দিলে তো স্যার অবস্থাটাও বুঝলো এরকমই না, হয়ে ওদের গেছে। একটা প্রশ্ন করতে হবে না। হ্যাঁ তো এখন কি বলবো, এটাতে আমার কিছু বলার নাই। তো জামাল স্যার জামাল আপনি স্যারে মানে একটু ফোর্থ ইয়ারের ট্রাই ক্লাস করেন নেয়, যার আমাদের জন্য ওই নিচ্ছে না। স্যার আপনি পিডিএফটা যেমন যদি ভাবে দেয়া নেন যায় অন্য আপনি স্যারও একটু তো এইভাবে দেখুন নিলে স্যার। হয় স্যার। সেটা তো আমি বলতে পারবো না। স্যার ওকে, পিডিএফ তাহলে তোমরা এই আপনি এই পর্যন্ত একটু দেখো, আমরা দেখি পরে এই করবো না। আল্লাহ হাফেজ। তাহলে আজকে একটু আমার একটু আবার ডিপার্টমেন্টে যেতে হবে। আজাদ স্যার, আচ্ছা তো আমার তো সালাম কালাম কিছু দেওয়া হলো না। সালাম আলাইকুম। স্যার আপনি কি ছিলেন নাকি স্যার?